প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব প্রফেসর সিদ্দিকের কাছে। প্রফেসর সিদ্দিক, আপনি নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন যে প্রফেসর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছেন যে এই সরকারের দ্বিতীয় পর্ব শুরু হলো। সম্ভবত আমরা দ্বিতীয় পর্বের কিছু আলামত পাচ্ছি। আমরা দেখছি যে প্রশাসনে বা পুলিশে যে স্বৈরাচারের দূষররা যারা ছিলেন এবং এই রাতের নির্বাচন, দামি নির্বাচনকে যারা বৈধতা দিয়েছিলেন, এমন অনেকের ব্যাপারেই এই সরকার অ্যাকশনে যাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন সামনে এসছে যে সমস্ত নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা তো মূল ব্যক্তি ছিলেন, তাদের ব্যাপারে আসলে কি হবে? একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, সেই সরকারের 6 মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এই 6 মাসে সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি ছিল যে দীর্ঘ 15 বছর ধরে যারা নানাভাবে তাদের পেশাগত এবং অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন, নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তারা সবাই একসাথে এগুলোর প্রতিকারের জন্য সরকারের উপর একটা চাপ তৈরি করেছিলেন। ফলে বলা হয় যে সরকারের 6 মাসে ঢাকাতেই 136টা আন্দোলন সরকারকে, আরো দুটো যোগ করতে হবে, এরপর আরো দুটো 138টা আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। শিক্ষাঙ্গনগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ ছিল, শিল্প কারখানাগুলোতে, এবং সচিবালয় কেন্দ্রিকও অনেক আন্দোলন আমরা দেখেছি। এবং সেই যে আন্দোলনগুলো হয়েছে এর সাথে যুক্ত ছিল বিদেশি, বিশেষ করে ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতা এবং এই সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করা নানা রকমের অপচেষ্টা ছিল। এবং এই অপচেষ্টার অংশ হিসেবে সবচেয়ে বড় তারা যে কাজটি করতে চেয়েছিল, একটা সংখ্যালঘু কার্ড খেলে এই দেশকে একটা অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দিতে চেয়েছিল। একদিকে প্রবল জন আকাঙ্ক্ষা, অন্যদিকে এই জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ধরনের কর্মতৎপরতা, চ্যালেঞ্জ নিয়ে সরকার 6 মাস অতিক্রম করেছে। ফলে এই 6 মাসের মধ্যে সরকারের কাছে এই দেশের মানুষের একটা প্রত্যাশার অংশ ছিল যে বিগত স্বৈরাচারী সরকার যারা এই 6 মাসেও এই সরকারকে নানাভাবে অস্থিতিশীল করার জন্য তাদের দোসরদের ব্যবহার করেছে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। যে তাদের যারা দোসর হিসাবে গত দীর্ঘদিন ধরে প্রশাসন এবং অন্যত্র দায়িত্ব পালন করেছে, তাদের বিরুদ্ধেও একটা ব্যবস্থা গ্রহণ করা। আজকে বাংলাদেশের যে দুরবস্থা এবং বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা এবং একটা ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা, সেই ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠার মূলে আমরা যদি বলি তাহলে হলো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এই দেশে কতগুলো ভোটারবিহীন ভোট, ডামি ভোট, দিনের ভোট রাতে হওয়া, এবং এই কার্যক্রমগুলো শেখ হাসিনাকে করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আমাদের প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকশন কমিশন, এবং এর সাথে আমাদের প্রতিবেশী দেশ যে ভারত, সেই ভারতের যে একেবারেই উলঙ্গ একটা সমর্থন এবং সহযোগিতা, এগুলো আমরা সবাই দেখেছি। এখন এই যে যারা এই ধরনের দেশকে একটা দুরবস্থার মধ্যে ঠেলে দিতে যে শেখ হাসিনারকে এই অন্তত 3টা নির্বাচন, যে নির্বাচনে এই দেশের জনমানুষের কোনো অংশগ্রহণ ছিল না, একেবারে সম্পূর্ণ প্রহসনের নির্বাচন তারা করে ক্ষমতায় রাখার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনা বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এই দেশের মানুষের একটা জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা ছিল। প্রথম 6 মাসে আমরা দেখেছি সরকার নানামুখী তৎপরতা, নানা মোকাবেলার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য সরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেনি। সরকারের 6 মাস পূর্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি তিনি জাতীয় ঐক্য কমিশনের একটা সভা করেছিলেন এবং সেইখানে তিনি বলেছিলেন যে সরকারের প্রথম যে ইনিংস শব্দটাও তিনি ব্যবহার করেছেন দ্বিতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বের শুরুতেই আপনি যেটি বলেছেন যে একটা শুদ্ধি অভিযান আমরা দেখেছি, এবং এই শুদ্ধি অভিযানের মধ্যে একটা বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেটি হচ্ছে যে এই সরকারকে প্রহসনের নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং অফিসার হিসাবে, সহযোগী শক্তি হিসাবে
এই পুরো নির্বাচন ব্যবস্থাটাকে সরকারের একেবারে ছকে যেভাবে ছিল সেটাকে সফল করার জন্য যারা দায়িত্ব মাঠ পর্যায়ে থেকেছেন, সেই মাঠ পর্যায়ের কর্মকর্তা অর্থাৎ যারা ডিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন, সেই ধরনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের 25 বছরের চাকরি হয়নি তাদেরকে ওএসডি করা হয়েছে, যাদের 25 বছর চাকরি হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, এবং সেই অবসর প্রক্রিয়া 2 জন সচিবও আছেন। আমি মনে করি এটি সরকারের একটা খুবই সাহসী সিদ্ধান্ত, এবং এটি দীর্ঘদিনের মানুষের মনের মধ্যে যে প্রত্যাশাটা, মানুষের মধ্যে সরকারের কাছে যে চাওয়াটা, সেই চাওয়াটার একটা আংশিক পূরণ হয়েছে। আপনি দেখেছেন যে ইতিমধ্যেই কিন্তু বিগত সরকারের, এমনকি সরকারকে শেষ মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য যে গণহত্যা চলেছিল, সেই গণহত্যাতে আমাদের পুলিশ বাহিনীর বিপদগামী আমি বলবো, বা মানে উচ্চাভিলাষী কিছু কর্মকর্তা, তাদের যে সংশ্লেষ, সেটার পরিপ্রেক্ষিতেও কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমি মনে করি বাধ্যতামূলক অবসরে পাঠানোই শুধুমাত্র এটা প্রতিকার না, তাদের অপরাধের মাত্রা যেখানে, তাদের আইনানুগ ব্যবস্থা বা বিচারের আওতায় আনাও দরকার। তবে আপনি যে কথাটি বলেছিলেন যে এরা তো সবাই মাঠ পর্যায়ের কর্মকর্তা ছিলেন, এবং এই মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছেন, সেই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে নিজেদেরকে যুক্ত করেছেন, যে সিদ্ধান্তগুলো গেছে আমাদের নির্বাচন কমিশন থেকে, বা ইলেকশন একটা সম্পন্ন করার জন্য আরও যারা স্টেক হোল্ডারদের কাছে আছে। আমি মনে করি যে বাংলাদেশের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে বা বাংলাদেশের এই মানে দুরবস্থার ক্ষেত্রে আমাদের এই যে 5ম সংশোধনীর মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করার জন্য যার দায়, যে প্রধান বিচারপতি যখন ছিলেন, তিনি সহ অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। এবং ইলেকশন কমিশনের যারা তখন ছিলেন, চিফ ইলেকশন কমিশনার সহ, এবং যারা ঘুম থেকে উঠে বলেন যে এক ধরনের নির্বাচন মানে ভোটার হিসাব, এবং ঘুম থেকে উঠে অন্য ধরনের হিসাব দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে এটি মানুষের মনে একটা ধারণা তৈরি হতে পারে যে সরকার মানে ওই মাঠ পর্যায়ে যারা কর্মরত ছিলেন, তুলনামূলকভাবে যাদের মানে দায় যদি আমি অন্যদের তুলনায় করি, তাদেরকে একটা শাস্তি দিয়ে একটা দায় মোচনের চেষ্টা করছেন। এটি সরকার করবে না। আমরা মনে করি যে এই সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছে সেই উদ্যোগটি সাধুবাদযোগ্য, এবং শুধুমাত্র এই প্রশাসন বা ইলেকশনের সাথে যুক্ত না। গত 15 বছর বিচার ব্যবস্থাকে আমাদের ধ্বংস করা, যারা প্রশাসন ধ্বংস করেছে, এই লুটেরাদের, এই দুর্বৃত্তদের আস্তে আস্তে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি আমাদের এখন প্রত্যাশা। আতিক মুজাহিদ, প্রফেসর ইউনূস 21 পদক বিতরণ অনুষ্ঠানে একটি কথা বলেছেন। সেটা হলো, উনি বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। উনি আরও বলেছেন যে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়েও দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। এখানে দুটো বিষয়। একটি বিষয়, তরুণদের উনি গুণগান গেয়েছেন, একই সঙ্গে যে কথাটা বলেছেন যে এই সরকার বা এই দেশ যেভাবে ব্যাখ্যা করুন না কেন এখন অনেক বেশি শক্তিশালী। আপনি বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের দেশের যদি আমরা গবেষণা সার্ভেগুলো দেখি, সেগুলো বলা হচ্ছে প্রায় 35% হলো যুবক, যেটা জাপানেও বলা হয়তো যে ওদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা ডিভিডেন্ড পেয়েছিল। এরপরে বলা যায় যে বাংলাদেশ এখন সবচেয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছে, যেখানে হচ্ছে যে অনেক বেশি যুবক রয়েছে। এই যুবকরা যদি ইউনাইটেড থাকে তাহলে সে রাষ্ট্র তো অবশ্যই মুভ করবে। যেমন আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের যদি পলিসি পেপারগুলো পড়েন, তারা বলে ইয়ুথ ইজ এ ইনভেস্টমেন্ট। রাইট। কেন ইনভেস্টমেন্ট? কারণ আমরা আবার যেমন ছাত্র রাজনীতির কথা বলবেন, সামনে বলবেন, তারা ইয়ুথ বলতে বোঝাচ্ছি যে ফিউচার অফ দ্য নেশন। তাহলে ফিউচার অফ দ্য নেশন মানে হচ্ছে এরা যদি ইউনাইটেড থাকে তাহলে রাষ্ট্রটা হবে একটি ইউনাইটেড রাষ্ট্র। কারণ হচ্ছে আমার সাথে আমার স্যার আছে, স্যারেরও ছেলে আছে, তো সুতরাং স্যারের ছেলে যদি তরুণ হয়, তার মানে আমার এই যে এই 35% মানে হচ্ছে আমি মনে করি যে 100% ফ্যামিলিতে তারা কানেক্টেড। সুতরাং যদি 100% ফ্যামিলি রিপ্রেজেন্টেশন 35 হয় বা 1/3 হয়, তারা যদি ইউনাইটেড থাকে, তারা যদি এন্টি ফেসিস্ট হয়, তারা যদি এন্টি করাপশন হয়, তারা যদি এন্টি রাষ্ট্র বিরোধী কোনো কাজের সাথে, যেমন আমাদের কমপ্লিটলি এই জেনারেশন হচ্ছে এন্টি ইন্ডিয়ান একটা জেনারেশন। কেন? তারা দেখেছে আমাদেরকে সাপ্রেস করেছে, আমাদেরকে কোনোভাবে একটা স্বনির্ভর রাষ্ট্র, যে রাষ্ট্রটাকে তরুণরা সবসময় ফার্স্ট জেনারেশন, তো তার পৃথিবীকে দেখে। আমরা দেখতেছি পৃথিবী কীরকম চলতেছে, আর আমাদের দেশে সেরকম হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না
সেগুলোকে তারা দ্রুত চেঞ্জ করতে চায়। এই তরুণরা যখন ইউনাইটেড হয়েছে তখন একটা শক্তিত হয়েছে। সেটাকে আমার মনে হয় তরুণদের এই ভয়েসটাকে আমাদের সম্মানিত অ্যাডভাইজার বুঝতে পেরেছেন যে আমাদের তরুণ এখন ইউনাইটেড। এখনও যদি দেখেন, আমরা দেখেছি যে বিভিন্ন সময় যদি এখনও যদি আমাদের পতিত ফেসিস্ট যদি এখনই কথা বলে, সাথে সাথে সব ধরনের তরুণরা মাঠে নেমে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু রাষ্ট্রের কজে, মানে বাংলাদেশ কজ বলি আমরা এটাকে, তাহলে সব তরুণরা স্টিল সেম আছে। এই শক্তিটাকে উনি হয়তো এটাকে দেখেছেন, আমি মনে খুব পজিটিভ দেখি। 2 নম্বর বলেছেন যে আমাদের ইনোভেটিভনেস বেড়ে গিয়েছে। কারণটা হচ্ছে আমরা তো নিজেই, আমি বলি, আমরা একসময় ফ্রাস্ট্রেশন হয়েছিল, আমি তো নিজে দেশের বাইরে পড়েছি, আমি দেশের বাইরে থেকে যাই, কারণ এই রাষ্ট্রকে বসবাসযোগ্য ছিল না। তরুণদের কোনো লেখালেখি করলে, ইনোভেশন হলে তাকে সাথে সাথে মানে তাকে প্রিজন মেন্ডে করা হতো। তো সেই জায়গা থেকে তরুণরা এখন স্বাধীনভাবে ঘুমাইতে পারতেছে আমার কাছে মনে হয়। শত শত তরুণ, কনসাস তরুণ যারা 17 বছর ধরে তাদের মেধা শক্তিকে নষ্ট করা হয়েছিল, তারা এখন মনে করতেছে না, এই দেশে আমার, এটাকে ওন করতে হবে, আমাকেই রাজনীতিতে এগিয়ে আসতে হবে। মানে আই হেট পলিটিক্স থেকে এখন তারা আই লাভ পলিটিক্স, ও আই শুড পার্টিসিপেট দ্য পলিটিক্স। এইটাকে জেনজি রেভলিউশনও বলে। এটাকে আরও ভাবে আমি দেখলাম যে পৃথিবীর ইতিহাসে 5টা খুবই রিমার্কেবল মুভমেন্ট রয়েছে। এটা শুরু হয়েছে আপনার হোয়াইট রোজ মুভমেন্ট দিয়ে জার্মানিতে, যেটা 1900 আপনার নাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে। আর এটার পরে দেখি আমরা সানফ্লাওয়ার, আমরা রিসেন্টলি দেখলাম তাইওয়ানে। এরপর বাংলাদেশের জেনজি রেভলিউশন যেটা বলা হচ্ছে 2024। ইট ইজ ফ্যাসিনেটিং যে এটার মধ্যে একটা কানেকশন রয়েছে এই জায়গা থেকে, যে নিজেদেরকে নিজেদের জাহির করার একটা স্টাইল। এবং আমরা যখন আমাদের ভিতর মিটিং হয়, তো আমরা এই কথাটা বলার চেষ্টা করি, এই জায়গার মাটিও মানুষের একটা সিভিলাইজেশনাল যে ভ্যালুজ আছে, আমাদের একটা শক্তি আছে, এইটাকে জাগাইতে হবে। আমরা বারবার বলি, এখানকার যে কৃষক মুভমেন্ট হয়েছে, এখানকার যে নুরুল দিনের মুভমেন্ট হয়েছে, তাদের স্ট্রাকচারটা কীরকম, তাদের শক্তির জায়গাটা কীরকম, আমাদেরকে ওন করতে হবে। দিস ইজ মাই কান্ট্রি অ্যান্ড উই উইল রুল টুগেদার। এটাকে অন্য কেউ এসে ইন্টারফারেন্স করবে, এই জায়গাটা তরুণদের মধ্যে তৈরি হয়েছে আমার কাছে বিশ্বাস। সেটা আমাদেরকে একটা আত্মশক্তি দিচ্ছে। তো আমার কাছে মানে সেই 2টা জায়গা থেকে ইনোভেশনও আমাদের বাড়বে ইনশাল্লাহ। জাতি হিসেবে অনেক ডিভিশন ছিল অনেক আমাদের, শাপলা এবং হচ্ছে এই কি বলে আমাদের শাহবাগের যে ন্যারেটিভ, সেটার মাঝেও আদর্শিক লড়াইয়ের মাঝেও ডান বামের মাঝে মধ্যম একটা জায়গায় চলে আসতে পারছি এই জুলাই স্পিরিট। দিস ইজ ফ্যাসিনেটিং এবং এটা আসলে অন্য কোথাও নাই। সুতরাং এই জুলাইকে ধারণ করে যদি বাংলাদেশ আগাইতে পারে, আমার মনে হয় বাংলাদেশ যে পরিমাণ আমরা চাচ্ছি যে স্বপ্নের বাংলাদেশ, লিডিং অফ দ্য সাউথ এশিয়া, আমরা এইভাবে কনসেপ্ট করি ইয়ুথরা, যে আমরা সাউথ এশিয়ার লিডার হব, সেই রাষ্ট্রের জন্য যা করা দরকার এই তরুণরা ইনশাল্লাহ সেটা করতে পারবে। তো আই থিঙ্ক পজিটিভলি আমাদের প্রধান উপদেষ্টা এই তরুণদের ভয়েসটাকে রিড করতে পেরেছে। প্রফেসর সিদ্দিক, সাধারণ যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদের টক শোতে আসেন, তাদের সাথে আপনাদের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কারণ আপনারা সবসময় তরুণদের সাথে থাকেন আর তাদের চিন্তা চেতনা খুব কাছ থেকে দেখার সুযোগ আপনারা ধরতে পারেন যে আসলে তারা কি ভাবছে বা চিন্তা করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো তরুণদের কি বুঝতে পারছে না, একই সঙ্গে তারা পুরনো মডেলের যে রাজনীতির ঘেরাটোপে আটকে আছে, এখান থেকে তারা বেরোতে পারছে না। আরও যদি একটু সোজা ভাষায় বলি, যে রাজনৈতিক দলের নেতাদের বক্তৃতা বিবৃতিতে নতুনরা নতুন কিছু দেখছে না, সেই পুরনো ধরনের কথাবার্তা। যে রাজনৈতিক দলগুলো তরুণদের স্বপ্ন দেখাতে পারছে না কেন? বিগত 1.5 দশক ধরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা দমবন্ধ একটা অবস্থার মধ্যে ছিল, এবং সম্প্রতি সন্ত্রাসের দায়ে যে ছাত্র সংগঠনটি নিষিদ্ধ হয়েছে, সেই ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের দানবীয় মানে অবস্থা তারা তৈরি করেছিল। ফলে এই যে তরুণ, আমরা যাদের সাথে গত 1.5 দশকের ওঠা বসা ছিল, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একটা নেতিবাচক ধারণা হয়েছিল যে এই প্রজন্ম কেন মানে সত্য কথা বলতে বা সত্যের জন্য লড়াই করতে এগিয়ে আসে না। এটা কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের তৈরি হয়েছিল। আমরা যারা, আপনিও হয়তো 90-এর দশকে আমরা যখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের তরুণদের যে অংশগ্রহণ আমরা দেখেছি, তারপরে 2007 সালেও এমন কি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তাদের যে অবস্থান, কিন্তু আমরা গত 1.5 দশক ধরে কেন জানি এইগুলো আমরা দেখছিলাম না। কিন্তু আমাদের সকল হিসাব নিকেশ এটাকে ভুল প্রমাণিত করেছে। আমাদের এই একটু আগে যেটা বললেন তরুণ প্রজন্মের, আমরা যে আমি এদেরকে তরুণ তুর্কি বলি অনেক সময়, যে তাদের অনেক হিসাব আমাদের ভুল প্রমাণ করেছে। এরা দেশের কথা ভাবে, দেশ মাতৃকার কথা ভাবে, শুধুমাত্র নিজেদের কথা না, একটা ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে এটা নিয়েও তারা ভাবে। এবং এই ভাবনার প্রতিফলনটা আমরা 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি। 54 বছরে বাংলাদেশের রাজনীতির ধারাটা মোটামুটি একই রকম ছিল, এবং
এই সময়ের মধ্যে আমাদের যে রাজনৈতিক দলগুলো এখানে বিকশিত হয়েছে, যে রাজনৈতিক দলগুলো দেশ শাসন থেকে শুরু করে মানে রাজনীতিতে মানে নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে, সেই রাজনৈতিক দলগুলোর এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির সাথে তারা মানে গড়ে উঠেছে বা তাদের বিকাশটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে একেবারে ওভারনাইট তারা বের হয়ে আসবে, এটা একটু কঠিন। আর আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির একটা চরিত্র হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এখানে হলো প্রধান। এখন এই যে ধরেন একটা আমাদের পরিস্থিতির মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করেছে, আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছে তারা এক ধরনের চেষ্টা করেছে। এর বাইরে বৃহত্তর পরিসরে রাজনীতি যে একটা আর্ট, রাজনীতি যে একটা আরো বৃহত্তর লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই ধরনের প্রবণতাটা আমাদের দেশে তুলনামূলকভাবে কম। তবে আপনি যেটা বলছেন যে এই জুলাই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনীতিতেও কিন্তু যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেও কিন্তু একটা গুণগত পরিবর্তন অনেক বেশি না হলেও কিন্তু হচ্ছে। এখন তরুণদের ভয়েসকে সব রাজনৈতিক দল এক ধরনের সমীহ করছে অবশ্যই, এবং তাদের কর্মসূচির মধ্যে, তাদের কার্যক্রমের মধ্যে তরুণদেরকে আকৃষ্ট করার একটা প্রচার। আমার ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথাই বলি, আমরা যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোকে দেখি, সেই সংগঠনগুলো কিন্তু এখন নিজেদের রাজনৈতিক এজেন্ডার চেয়েও ছাত্রদের জন্য সেবামূলক কিছু কার্যক্রমের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। হয়তো এই মাত্রাগত আপনি বলতে পারেন যে এটা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এই যে শুরু হয়েছে সবাই যারা ট্র্যাডিশনাল রাজনীতি করে বা যে কোনো, এটার কিন্তু একটা ইতিবাচক গুরুত্ব আছে। আর রাজনৈতিক দলগুলো এখনও তো আমরা বলবো যে এই বিপ্লব পরবর্তী সময়ের মধ্যে আমরা মানে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে রাজনৈতিক দলগুলো, শেখ হাসিনার পতন হয়েছে, এটা আমি একেবারেই স্পষ্ট করে বলতে চাই যে শেখ হাসিনার পতন হয়েছে, পতনের জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলনের একটা পরিকল্পিত আন্দোলনও বটে, কিন্তু শেখ হাসিনা যেভাবে যে পর্যায়ে পতন হয়েছে, সেই পতনোত্তর পরিস্থিতিতে আমাদের কি করণীয় সেটাও কিন্তু অনেকের হিসাব নিকাশের মধ্যে ছিল না। এর জন্য আমরা 3 দিন সরকারই গঠন করতে পারি নাই। তো ফলে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো যে হিসাব নিকাশ, ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন, এই কথা আজকে 6 মাস পরে এসে তিনি যে কথা বলছেন, 6 মাস আগে কিন্তু এই কথা বলতে পারেন নাই বা বলেন নাই, বলতে পারেননি। সময়ের পরিবর্তনে তিনি উপলব্ধি করেছেন যে এখন যে বাংলাদেশের যে ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই কথাগুলো বলার এখন একটা যুৎসই সময় তিনি হয়েছে এবং কথা বলছেন। এবং এই যে একটু আগে প্রথমার্ধে যে আলোচনাগুলো করেছিলাম, যে কাজগুলো করেছেন, সেটার জন্য একটা যুৎসই সময় এখন তিনি বিবেচনা করে তার সরকার সেই কাজগুলো এখন করছেন। তো রাজনৈতিক দলগুলো আমাদের যে পরিবর্তিত বাস্তবতায় তারা কতটুকু পরিবর্তিত হতে পেরেছে সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু পরিবর্তন যে তাদের মধ্যে এক ধরনের আসছে বা পরিবর্তনের চিন্তা যে তাদের মধ্যে কাজ করছে এবং সেই লক্ষ্যে, সেটি আমরা অনুধাবন করতে পারি। চিন্তা হয়তো আছে কিন্তু কার্যক্রমে কিন্তু আমরা খুব একটা দেখছি আমি না। এই কথাটি আপনাকে বলছি যে আজকে যারা নতুন করে ধরেন এই নাগরিক কমিটি, তারা নতুনভাবে নতুন বাস্তবতায় তাদের হয়েছে, সেজন্য তারা নতুন চিন্তা নিয়ে তারা যাচ্ছে, কিন্তু 50 বছর যে বা 40 বছর যে লিগাসিটা আমি মেনটেন করেছি, সেই লিগাসি থেকে আমি ওভারনাইট আমি আসতে পারবো না। আমি ওভারনাইট, আমার একটা স্ট্রাকচার আছে, দলের কাঠামো আছে, সময়ের সাথে তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা আপনি শুধু রাজনৈতিক দল না, সবাইকেই আপনি সময়ের সাথে যদি আপনি না চলতে পারেন তাহলে সময়ে আপনাকে কিছু করতে দিবে না। তো ওদের যে একটা রাজনৈতিক স্ট্রাকচার আছে, কাঠামো আছে, দলীয় কার্য পদ্ধতিগুলো আছে, সেগুলো ইচ্ছা করলেই ওভারনাইট তারা পরিবর্তন করতে পারবেন না। এটার জন্য তাদেরও সময় লাগবে, সময় তারা পেলে হয়তো করবেনও, করতে হবে, এটা হলো বাস্তবতা। আর নতুনভাবে যখন আমি কোনো কিছু শুরু করব, তখন কিন্তু আমি আজকে দাঁড়িয়ে যেটা চিন্তা করছি 40 বছর আগে আমার পূর্বসূরি যে দাঁড়িয়ে যে কাজটা করছে একরকম হবে না, এবং সেইখান থেকে তাদেরকে বের হয়ে আসার জন্য আমার সময়ও লাগবে, সময় দিতেও হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আরও রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। ডক্টর আতিক, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে কিছু মৌলিক বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর একটা পার্থক্য লক্ষ্য করছি বড় ধরনের। তিনটা বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, একটি বিষয় হলো এই যে যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যাপারটা, আরেকটি বিষয় হলো সংস্কারের বিষয়, আরেকটি হলো নির্বাচন। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রথম দুটোর উপর গুরুত্ব দিচ্ছে, আর কোনো রাজনৈতিক দল নির্বাচনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, ওই দুটো দ্বিতীয় পর্যায়ে রাখছে। আবার কোনো রাজনৈতিক দল আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে। প্রশ্ন হলো যে যারা আপনারা কেন চাচ্ছেন এই দুটো আগে করা দরকার, আর যারা চাচ্ছে না তাদের আসলে মানসিকতাটা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এই আন্দোলনটার মূল স্পিডটাই ছিল মূলত সংস্কার বা মেরামতের রাজনীতি বলা যেতে পারে। আমরা মালয়েশিয়াতে দেখেছি যে আনোয়ার ইব্রাহিম ডিফ্যাক্টো লিডার আছে বিকজ অফ হিজ রিফর্মিসি পলিসি, যে রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমরা যারা ফেসিস্ট এন্টি ফেসিস্ট ছিলাম, আমার স্যার আছে, সবাই বলবে যে এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে গিয়েছে। তো ধ্বংস হলে তো সেটা রিপেয়ার করতে হবে ফার্স্ট, না করে আপনি এটার কীভাবে থাকবেন চলবেন ইনস্টিটিউশনে নাই আর কি। তো সেই জায়গা থেকে ছাত্ররা উপলব্ধি করেছে যে এখানে যে সিস্টেমটা কাঠামোটা দাঁড়িয়েছে এটা আসলে কোনোভাবেই এখানে যেই ঢুকবে সেই কী হয়ে যাবে, ফেসিস্ট হওয়ার একটা পসিবিলিটি 100% রয়েছে। তো সে জায়গাতে এটাকে রিফর্ম করাটা ফার্স্ট। রিফর্মের সাথে সাথে যদি বিচার না হয়, এই 2000 লোক মারা গেল, এটার এক্সপেডিশনটা কি? তাহলে এই লোকগুলোর আসলে জীবনের ব্লাডগুলোর মূল্য কি নাই? এটা গতানুগতিক আমরা 90 আন্দোলনকে রেসপেক্ট করি, 52 আন্দোলনকে আমরা সব মিলে 48 জন শহীদ হয়েছে। আমরা কিন্তু গতকাল বিশাল সেলিব্রেটেড করলাম। তাহলে 48 জনের একটা মুভমেন্ট, যেটা আমাদের ভাষার আন্দোলন ছিল, আর এটা ছিল আমাদের প্রকৃত স্বাধীনতার একটা আন্দোলন। যে আমরা রাষ্ট্র হিসেবে আমরা স্বাধীন হইনি, কারণ একটা হিজিমনিক্যাল পাওয়ার ছিল। সেই রাষ্ট্র মুক্ত হওয়ার পরে 2000 জীবন দেওয়ার পরে কি আমরা আসলে সেই রাষ্ট্র গঠনের যে মোমেন্টটা, এটাকে অনেকে বলে কনস্টিটিউয়েন্ট মোমেন্ট, যেখানে যে ভেঙে যাওয়ার পরে গাঠনিক মুহূর্ত তৈরি হয়েছে বাংলাদেশের একটা সময়। ইন্টারিম গভর্নমেন্ট বেসিক্যালি একটা গাঠনিক সময়ের মধ্যে পার করতেছে। এই গাঠনিক সময়টাও যদি আমরা না করি, তাহলে রাষ্ট্র তো আর রাষ্ট্র হবে না। এগেইন আপনার ওই আগের মতো ল্যান্ড থাকবে, আমাদের নেম অফ ইন্ডিপেন্ডেন্স থাকবে, কিন্তু রাষ্ট্রটা হয়নি। তো রাষ্ট্র হওয়ার জন্য আমার প্রফেসর আছেন, ওনারা এগ্রি করবেন, রাষ্ট্র হওয়ার জন্য কিছু ফান্ডামেন্টাল বিষয় রাখে, যেগুলোকে ইনস্টিটিউশনাল জুডিশিয়ারি থেকে বিভিন্ন সময় কথাগুলো বলেছি আমরা বিভিন্ন জায়গায়। তো সেইগুলোর অবস্থান কি? ওনারা এখন বললো যে আমরা 16 বছরে যারা এই প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে তাদেরকে আমরা এখন কি বিচার করবো, ট্রেইল করবো। কেন? তারা এই প্রতিষ্ঠানগুলো নষ্ট করে ফেলেছে। পৃথিবীতে এখন এক্সিস্টিং রিফর্ম ঘটে নাই, তাহলে এই অবস্থা হতো না। পৃথিবীর অনেক জায়গায় এখনো ইস্যু আছে। তো সেইভাবে প্রতিটা প্রতিষ্ঠান, রাষ্ট্র বলতে যেটাকে বলছে, সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সুতরাং ছাত্ররা বুঝেছে যে আমরা তো এই আন্দোলনটা শুধু নির্বাচনের জন্য করি নাই। কেউ কি বলতে পারবে যে আমরা একটা রিজিম চেঞ্জের মুভমেন্ট করেছি, যে কোনো রকম শেখ হাসিনাকে আমরা ফেলাই দেবো ধাক্কা, এরপর ইলেকশন দিয়ে আমরা একজন হাতে তুলে দেবো? নো, এটাকে হ্যান্ড ওভারের রাজনীতি না, ইটস কমপ্লিটলি নিউ ডাইমেনশন একটা তৈরি হয়েছে। এটাকে আমরা বলি জুলাই ম্যাস প্যারাডাইম, অনেকে বলি আমরা। এর মানে হচ্ছে রাষ্ট্রকে নতুন করে তৈরি করে এমন একটা স্টেজে নিয়ে যাওয়া যে সবাই যেন জাস্টিস পায়, সবাই যেন নির্বাচনটা ফেয়ার হয়, এই জিনিসগুলোকে ট্রেইলগুলো যেন সুন্দর হয়। এই সিস্টেমটা ডেভেলপ না হয়ে যদি আমরা ডাইরেক্ট, এখন কালকে দেখলাম আমাদের ফেসিস্টের সহযোগী কাদের, জাতীয় পার্টির, উনিও বলতেছেন কোনো সংস্কারই দরকার নেই, রাষ্ট্র স্টিল ওকেই। রাষ্ট্র যদি স্টিল ওকে হয়, তাহলে এই লোকগুলো যারা আয়না ঘরে ছিল, তার কি সমস্যা ছিল? ওকেই থাক। যে লোকগুলোকে এতদিন আমরা তো মানে বিএনপি শত শত হাজার হাজার কর্মী মুক্ত হয়েছে। রাজনৈতিক যারা বড় স্টেক হোল্ডার হিসাবে এখন অবস্থান করছে বাংলাদেশে, তারা যদি না চান তাহলে কি হবে? আসলে চাওয়া না চাওয়া না, ওনারা বারবারই বলেছেন সংস্কারে, ওনাদের 31 দফায় আছে সংস্কারের কথা। ওনাদের কমিশন 19টা কমিশন কাজ চলছে, আমরা আগে বলেছিলাম। ইভেন আমার তো আগে আমরা দেখতাম যে প্রতিদিনই বলতে যে আমরা অল্প সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, রিজনেবল টাইম, স্টিল দ্য সেম থিং আছে জিনিসটা। এখন একটা কোশ্চেন হতে পারে যে এই ওনারা বলে যাচ্ছে যে আসলে ভিজিবল কিছু দেখতেছি না কেন? ভিজিবল দেখলে আমরা সময় দিতে রাজি আছি। ব্যাকডোরে অনেকে কথা বলে যে তোমরা ভিজিবল কিছু করে আমরা সাপোর্ট দিব। অনেক সময় আমার কাছে মনে হয় পলিটিক্যাল প্রেশারের কারণে বা স্টেনবাজির কারণে অনেক সময় বলতে হয় পলিটিশিয়ানদের, না ইনস্ট্যান্ট আমাদের নির্বাচন দেবে, যত সমস্যা সব নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন দিলেই সলিউশন। এটা আসলে নির্বাচন দিলেই সলিউশন হবে না। যদি ফেসিস্টের লোকজন ইন্টারনাল সব থাকে, তাহলে আপনি নির্বাচন দিয়ে সব চেঞ্জ করতে পারবেন না। তার মানে কিছু না কিছু মিনিমাম চেঞ্জ করতে হবে, যেটা রাষ্ট্রকে টিকে রাখে, পরবর্তীতে আপনার সুন্দর কি স্মুথলি চলে। সেই জায়গা থেকে ছাত্ররা মনে করতেছে নির্বাচনকে ডিলে করার দরকার নেই। নির্বাচনের রোড লাইন তো ঘোষণা করা আছে আগামী বছরের সর্বোচ্চ জুন, এটা তো একদম ক্লিয়ার আছে রোড ম্যাপ। এখন আমরা ওই সময়টার মধ্যে যতটুকু সম্ভব
ভালো একটা রাষ্ট্র গঠন করার জন্য সবাই মিলে কাজ করলে ভালো হয়। যদি আমরা ডিস্টার্বিং করি তাহলে গভর্নমেন্ট আরো ভালো ফাংশন করতে পারে না। এই গভর্নমেন্টটা তো সবার গভর্নমেন্ট আমরা যেহেতু বলি, সুতরাং এখানে পক্ষ তৈরি করা হচ্ছে যে ছাত্রদের পক্ষ ভার্সেস বা বিএনপি বা আদার তাদের একটা। আমার কাছে এই জায়গাটা আমি পক্ষ হিসেবে দেখি না, আমরা মনে করি ডিবেটের ইস্যু হিসেবে। আমি মনে করি ওনাদের একটা মতামত যে তোমরা কেন একটু ভালো করতে পারতেছো না, তোমরা ভালো করলে তো আমাদের কোনো সমস্যা নেই। তো এই জায়গাটা আমার কাছে, আমি যে মনস্তাত্ত্বিক যদি বলি, আমি বিএনপির বা জাতীয়তাবাদী গোষ্ঠীর সবার এই জিনিসটা চাচ্ছি যে আপনারা ভিজিবল কিছু করেন। যেমন এখন স্যার বলতেছে যে এখন অ্যাকশন শুরু হয়েছে ফেসিসদের, এটা আমরা চাইছিলাম বিগিনিং এর দিকে, সেটা এখন হচ্ছে। তার মানে এটা একটা কাইন্ড অফ সংস্কার যে এদেরকে ধরে ট্রেইলের আন্ডারে নিয়ে আসা। আমার মনে হয় গভর্নমেন্ট যদি একটু তড়িৎ গতিতে এগুলো অ্যাকশন ভালো মতো নিতে পারে, পাশাপাশি স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন গ্যাপ হলে যেটা হয় আর কি, আদারিং ফিল করলে মানুষ সবসময় কি রিয়াকশন করে। সো পলিটিক্যাল পার্টিদের ইস্যু হচ্ছে যে আমরা ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার, বাট বেসিক্যালি আমাদের সাথে কনসার্ন না করে আপনারা কি করতেছেন বুঝতেছি না। এই জায়গাটা তারা আদারিং ফিল করার কারণে গভর্নমেন্টের সাথে তার প্রেশার রাখার জন্য এটা একটা পলিসি আমার কাছে মনে হয়েছে। বাই দ্য ওয়ে, আমি ইলেকশনের পক্ষে এবং রাষ্ট্রটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, বাট গাঠনিক মুহূর্তটা নষ্ট না করি আমরা। রাষ্ট্রটা এই সুযোগটা 53 বছর আর আসবে কিনা আমরা জানি না, আর একটা অভ্যুত্থান হইতে হবে, আরো কিছু লোক জীবন দেবে, তারপরে চেঞ্জ না, একটা চেঞ্জ হোক। উই ওয়ান্ট এ মিনিমাম চেঞ্জ যেটা আমাদেরকে রাষ্ট্র হিসেবে টিকায় রাখবে। বিশেষ করে ফরেন পলিসি এখন আমরা যেভাবে কথা বলতেছি, ইট ইজ এমেজিং, প্রাউডফুল করার মতো একটা, যে আমাদের রাষ্ট্র এখন আমরা দাবি করতেছি। আমি নিজেই তিস্তা আন্দোলন করে আসলাম, রংপুর কুড়িগ্রাম অঞ্চলের মানুষের যে দুঃখ স্ট্রেট বলতে পারতেছি যে আমাদের ইন্ডিয়াকে আমার ন্যায্য অধিকার দিতে হবে। তো এই জিনিসটা তো আমরা এই 6 মাস আগে বলতে পারি নাই। তো আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের সবারই সহনশীল হওয়া উচিত। রাষ্ট্রের আরেকটা জিনিস, গভর্নমেন্ট যেহেতু 6 মাস ধরে বলেছে যে আমাদের কমিশনগুলোর প্রস্তাবনাগুলো আসুক, তারপরে আমরা অ্যাকশনে যাব। আমরা এখন দেখতে চাই, আমি অনেক টকশোতে বলেছি যে গভর্নমেন্টকে সময় দেওয়া হোক, সাবমিট করার পরে গভর্নমেন্ট কি অ্যাকশনে যায়, তারপরে যদি না হয় তাহলে আমরা সবাই মিলে এন্টিফেসিড গ্রুপ এই গভর্নমেন্টকে আমরা পুশ করবো যে এটা কেন করতেছেন না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এইভাবে দেখা যেতে পারে বিষয়টাকে। প্রফেসর সিদ্দিক, আপনি একজন ঐতিহাসিক, ইতিহাসের মারপ্যাচ, পেছনের খবর, সামনের খবর সব রাখেন। নিঃসন্দেহে আমাদের এই 24-এর যে গণ অভ্যুত্থান, এটা বড় ধরনের একটি ঘটনা, ঐতিহাসিক তো বটেই। আমরা আসলে ইলেকশনটা দিলেই সব সমস্যার সমাধান না। নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছে তরুণরা এবং সাধারণ মানুষ, নতুন কিছু হবে। এখন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা সংস্কার হতেই থাকবে, এ ধরনের বক্তব্য রাখছে রাজনৈতিক দলগুলো। কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায়? সেটি হলো রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে পারছে না, যারা আদৌ সংস্কার করবে কি করবে না। এর কারণ দুটো, একটি হলো অতীতের ঘটনা, আর ক্ষমতায় না আসার আগেই রাজনৈতিক দলগুলোর কিছু কর্মকাণ্ড, যার কারণে এখানে কিন্তু একটি রাজনৈতিক দল না, প্রায় সবারই যে কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি, খুব আশ্বস্ত হতে পারছি না আমরা, এবং সাধারণ জনগণ তো নয়। তাহলে এই যে স্বপ্ন, তরুণদের যে স্বপ্ন, যারা এই রক্ত দিলেন, প্রাণ দিলেন, আহত হলেন, তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সংস্কার ছাড়া সেটা সম্ভব না, আমরা ধরেই নিতে পারি। তাহলে এই রাজনৈতিক দলগুলো এটা কেন মানতে চাচ্ছে না? এটার উপর জোর দেওয়া দরকার। অন্তত দুটো বিষয়, একটি হলো বিচার করতে হবে খুনিদের, আর একটি হলো এই সংস্কারটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আবার অনন্তকাল এই সংস্কার নিয়ে টেনে নেওয়া যাবে না অনির্বাচিত সরকার। এই যে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, গত 15 বছর 16 বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে। হয়তো তারা সফল হয়নি, কিন্তু এর জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোরও অনেক ত্যাগের ব্যাপার আছে, অনেক মূল্য তাদেরও দিতে হয়েছে। এবং এটার ধারাবাহিকতায় এসে 24-এ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটি আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য সাধারণ ঘটনা। আপনি সংখ্যাতাত্ত্বিক বিচারে আমাদের যদি বলি, বাংলাদেশে তো অনেক অভ্যুত্থান হয়েছে। বদরুদ্দিন উমর এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বলেছিলেন যে তিনি বাংলাদেশের 5টা গণ অভ্যুত্থানকে খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট ইভেন্ট হিসেবে বিবেচনা করেন। তো এই রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে 5টা ইভেন্টকে তিনি, এর মধ্যে তিনি সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হিসেবে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তিনি এটাকে বিবেচনা করেন, এবং তার সাথে আমি একমত। সরকার রাষ্ট্র মেরামত, সরকারের সংস্কার, এগুলোর জন্য কার্যক্রম গ্রহণ করেছে। 6 মাসে আমাদের কমিশনগুলোর মধ্যে আমরা দেখেছি যে কয়েকটা উল্লেখযোগ্য কমিশন ইতিমধ্যেই তাদের 6টা কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। এখন এই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক স্টেক হোল্ডার থেকে শুরু করে তাদের অন্যদের সাথে আলোচনা হবে, এবং একটা ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা চূড়ান্তকরণ হবে। আমাদের সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ডায়লগ হচ্ছে কম, ফলে সরকারের উদ্দেশ্য যেগুলো সরকারও স্পষ্ট করে বলছে না,
এবং রাজনৈতিক দলগুলো যে চাওয়া, সেই চাওয়াটা ওনারা কিভাবে ধারণ করছেন সেই বিষয়টাও মানে স্পষ্ট হচ্ছে না। ফলে দৃশ্যত সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব, একটা ভুল বোঝাবুঝি আছে। কিন্তু আপনি দেখেন এই দূরত্ব, ভুল বোঝাবুঝি, রাজনৈতিক মাঠে নানা ধরনের বক্তব্য সত্ত্বেও সরকার যখন কোনো ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে চাচ্ছে, রাজনৈতিক দলগুলো কিন্তু কোনোটাই মানে অস্বীকার করছে না। সবাই একসাথে যাচ্ছে। একসাথে যাচ্ছে, কথা বলছে এবং সামনের দিকেও এটি কথা বলবে। এখন ধরেন সংস্কার, একটু আগে যেটি বলেছেন যে সংস্কারের জন্য আমাদের যে মৌলিক সংস্কারগুলো দরকার, যে সংস্কার আমাদের সংবিধান থেকে শুরু করে যে বাংলাদেশেরকে একটা শক্ত পাতাতনের মধ্যে দাঁড় করানোর জন্য আমাদের কিছু মৌলিক সংস্কার দরকার। আপনি সব কিছু সংস্কার করে ফেলতে পারবেন, এই সংস্কারের তো কোনো সীমারেখা নেই, সেটা করে না। রাজনৈতিক দলগুলো এইগুলো কথা বলছে। এই মৌলিক সংস্কারগুলো সরকার কি কি করতে চায় সেই বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হওয়া দরকার। সংস্কারের তো শেষ নেই, সংস্কারের শেষ নেই, শুরু যেমন নেই শেষও নেই। তো সেই কারণে সরকারের একটা বক্তব্য আসা উচিত। প্রফেসর সিদ্দিক, আমি এখানে একটা কথা বলি, আসলে এটা অনেকেই এই কথাটা বলছেন যে সরকারের কাছ থেকে একটা বক্তব্য আসা উচিত যে আমরা এই এইগুলো আমরা করতে চাই। আমার ধারণা এখন খুব শিগগিরই সরকারের পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য আসবে। আপনি দেখছেন আলী রিয়াজ সাহেবও কালকে বলেছেন যে আমাদের যে প্রয়োজনীয় সংস্কার সেইগুলো করে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের অনেকেই বলছেন যে ডিসেম্বরের মধ্যে। এখন আমার মনে হয় যদি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসে যে আমরা আমাদের এই মৌলিক পরিবর্তনগুলো করতে চাই, এগুলো রাষ্ট্রের কে একটা শক্ত ভিত্তির উপর এবং ভবিষ্যৎ ফ্যাসিজম এটাকে রোধ করার জন্য আমাদের এই সংস্কারগুলো অবশ্যই করতে হবে এবং এটার জন্য আমাদেরকে যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু আমাদের দিতে হবে, তাহলে এক ধরনের বক্তব্য। এরপর যদি রাজনৈতিক দলগুলো থেকে যদি নেতিবাচক কোনো সিদ্ধান্ত আসে বা বক্তব্য আসে তাহলেও কিন্তু এটা জনগণ অন্যভাবে। এখন রাজনৈতিক দলের সুর মিলিয়ে কিন্তু অনেক মানুষও ভাবছে যে সরকারও তো কিছু বলছে না, কি করবে। এটা গেল একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমি কোনো একটা নির্বাচনকেই একেবারে সব সমস্যার সমাধান এটা মনে করি না, আবার নির্বাচনকে করে আমরা লম্বা করে চলতে এটাকেও আমরা মনে করি না। এখন ধরেন আমরা বিচার 2000 হত্যাকাণ্ডের বিচার, আপনি বলেন তো সুস্পষ্টভাবে হত্যাকাণ্ডের বিচারের জন্য, বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা কয়টা উদ্যোগ এই পর্যন্ত 6 মাসে নিতে পেরেছি? পারিনি। আমরা এখনো পারিনি। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2-1টা ট্রায়াল শুরু হতে যাচ্ছে বা প্রাথমিক পর্যায়ে বড় সংকট দেখা দিয়েছে যে তদন্ত প্রতিবেদন আসছে, তৈরি করাটা কঠিন হচ্ছে। এখন এই বিচার প্রক্রিয়াটা আমরা কতদিনে সম্পন্ন করতে পারবো, এটাও একটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রেও বিচার প্রক্রিয়াটা শুরু করতে হবে, বিচার প্রক্রিয়াটার প্রাসঙ্গিক কার্যক্রমগুলো করতে হবে এবং তারপরে এগুলো আস্তে আস্তে আপনি করে সেগুলো চলমান থাকবে। তো এই কয়েকটা জিনিস যখন স্পষ্ট হবে এবং সরকারের পক্ষ থেকে যখন রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ শুরু হবে, আমরা জানি যে ওই সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ডায়লগগুলো যদি শুরু হয় এবং তাদের সাথে মানে শুধুমাত্র এই ইস্যু ভিত্তিক না, নানা ইস্যুতেও সরকারের সাথে রাজনৈতিক দলগুলো, এটা তো কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সরকার না যে তাদের সাথে কথা হবে না ইত্যাদি ইত্যাদি, সেইগুলো সেটা। আর আমাদের এই সরকারের একটা যেটা হয়ে গেছে যে আমাদের একেবারেই এই সরকারের কার্যক্রম হয়ে গেছে সচিবালয় কেন্দ্রিক কার্যক্রম। জনগণের সাথে যে সরকারের মানে সেটাও কিন্তু ওইভাবে হয়ে উঠছে না, সচিবালয় কেন্দ্রিক হয়ে গেছে। এখন সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোতে যে বক্তব্য, সব বক্তব্যকে আক্ষরিক করতে অনেক সময় গ্রহণ করা উচিত। একটু আগে উনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে এক ধরনের সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ রাখার জন্য তাদের কোনো কিছু বক্তব্য রাখা যায়, কিন্তু এই রাজনৈতিক দলেরা এই দেশের মধ্যেই তারা বেড়ে উঠেছে, এই দেশের মানুষ আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই তাদের রাজনীতি করতে হবে। ফলে তারা যে ধরনের বক্তব্য রাখছে এবং যে ধরনের কথা বলছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কতগুলো জিনিস যদি স্পষ্টীকরণ হয়ে যায় আমার মনে হয় এগুলো অনেকগুলোই মানে একটা সুরাহা হবে। অন্তত পক্ষে আমরা যারা চাই আর কি, বিবেকবান মানুষ হিসাবে যে ধরনের এই বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চাই সেটার প্রতিফলন ঘটবে। ডক্টর আতিক, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে এবং আপনারা কতগুলো ডেট দিয়েছেন, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এরকম 22 তারিখ একটা ছিল, সম্ভবত সেটা হচ্ছে না। আমরা শুধু জানি যে এখন পর্যন্ত আপনাদের এই কমিটির আহ্বায়কের একটি পদ চূড়ান্ত হয়েছে, যিনি আহ্বায়ক হবেন উনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
যাকে আমরা বলি যে জুলাই গণ অভ্যুত্থানের পোস্টার বয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আপনাদের দলটা গঠন হওয়ার আগেই পদ পদবি নিয়ে পক্ষ বিপক্ষ নানান ধরনের কথা আসছে। এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ যে শিবিরের নেতারা, সাবেক যারা শিবির করতেন, তারা কোনো পদ পদবি পাবে কি পাবে না এর বিরোধটা চলছে। এবং আমরা এটাও জানতে পারছি যে সব পক্ষকে খুশি করার জন্য কিছু পদও বাড়ানো হয়েছে, যেমন আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক হবে, তারপরে সদস্য সচিব, সেখানে সিনিয়র সদস্য সচিব একজন, এরকম আর কি। আপনি যেহেতু এই সংগঠনের ভেতরের মানুষ, আপনি কি আমাদের বলবেন আসলে কি হচ্ছে? বাংলাদেশের ইতিহাসে একটা চরম অন্যরকম আনপ্রেসিডেন্টেড সময় যাচ্ছে। তরুণরা একটা জুলাই স্পিরিটকে ধারণ করে মানুষের আকাঙ্ক্ষা নিয়ে একটা দল করার চেষ্টা করতেছে, এবং এখানে নানা ধরনের মানুষের আগ্রহ, কি হচ্ছে না হচ্ছে, ছোট একটা বিষয়কে বড় করা হয়, অনেক সময় বোঝানো হয় যে এখানে ক্লাশিং হচ্ছে নানা পক্ষ। এটা আছে, আমি একটা বই পড়তাম, ইথিক্স অফ ডিসএগ্রিমেন্ট। তো সো এই বইটা যেমন আছে, ডিসএগ্রিমেন্ট করার কিছু রুলস আছে, এগ্রিমেন্ট আছে। আমাদের দেশে হচ্ছে সব সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, আমরা সবাই হয়ে গেছি, কারণ এটা ইনফ্লুয়েন্স করে আমাদের। আমি আসলে কথাগুলো বলছি মূলধারা, একদম মেইন জায়গায় মূলধারা অনুযায়ী কথা বলছি, মূলধারায় বা আমাদের আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যা আমি যেটা বলার চেষ্টা করছি যে কোনো একটা পার্টিতে যখন ইভেন আপনার বিএনপির যখন কনভেনার কমিটি আসে, তখন কিন্তু আলোচনায় থাকে অমুক অমুক হচ্ছে, হ্যাঁ, এই যে অমুক সম্ভাব্য ক্যান্ডিডেট, ইভেন আপনার কোন কনস্টিটিউয়েন্সি যদি কি হয়, কে কে হচ্ছেন প্রার্থী, এটা একটা আলোচনায় থাকে। তো নতুন দল ক্ষেত্রে সেম একটা ন্যারেটিভ বিভিন্ন জন বিভিন্ন সময় ভাবে কি করতেছে, যার যে সোর্স আছে, কারণ যেহেতু আনটিল আনলেসের অফিসিয়াল কোনো ডিক্লেয়ারেশন আসে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে আসলে কে আহ্বায়ক কে যুগ্ম আহ্বায়ক। এটা একটা প্রজেক্ট চিট, অনেকে প্রত্যাশা করতেছে যে নাহিদ ইসলাম যেহেতু ছিল, ওয়াই নট আক্তারও তো প্রেসিডেন্ট হতে পারে। আক্তার তো যার এই ছাত্র শক্তির লিডার ছিল, সভাপতি, নাহিদ ছিল সেক্রেটারি, রাইট, অন্যরকম ফরম্যাটও আসতে পারে। সো ইন্টারনাল আমাদের যেটা আমি এটুকু বলতে পারি যে আমাদের একটা প্রিপারেটরি কমিটি আছে, যে কমিটি বেসিক্যালি বড় একটা সংখ্যক যারা এই পার্টিটা কেমনি ফরমেশন হবে, কি কি স্টেজ হবে, এগুলোর কনস্টিটিউশন ফরমেশনটাকে, আমি ওয়ান অফ দ্য মেম্বার অফ দিস পার্টি, মানে এই প্রিপারেটরি কমিটিতে আছি, এবং গঠনতন্ত্রের কাজেও আমি জড়িত আছি। সুতরাং এগুলো আমরা একটা স্টিল ওয়ার্কিং অন, হোপফুলি। আর দুটো প্রশ্ন করি, সেটা হলো যে আপনাদের কেন্দ্রীয় কমিটিতে কতজন থাকতে পারে, আরেকটা জিনিস হলো গঠনতন্ত্র কি, মানে এখন কাজ কি শেষ হয়ে গেছে? আচ্ছা, কেন্দ্রীয় কমিটিতে আমাদের তো এখন 188 জন নাগরিক কমিটিতে, কিন্তু একটা পার্টিতে তো এত বড়, কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা আসবে এবং দুই গ্রুপ মিলে আমাদের কি পার্টিটা ঘোষণা হবে। তো সেখানে সম্ভাব্য বলা হচ্ছে যে অ্যারাউন্ড 100 থেকে 150 এইরকম একটা সংখ্যা প্রথমত বিগিনিং এর দিকে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই দুই আমাদের গঠনতন্ত্রের বিষয়টা, গঠনতন্ত্র তো আমরা আসলে আমি তো বললাম যে গঠনতন্ত্র কমিটিতে তো আমিও আছি, তো এটার কাজ চলমান রয়েছে এবং বিশাল একটা গ্রুপ, খুবই চমৎকার, এবং কম্বিনেশনটা ভেরি ইন্টারেস্টিং। এটা কি আপনাদের ঘোষণার আগে কাজটা শেষ হবে? চলমান রয়েছে, এটা চলমান রয়েছে, আশা করি একটা ড্রাফট আমরা পাবোই, আমাদের বিশ্বাসে। আরেকটি প্রশ্ন, সেটা হলো আপনারা নতুন নামে করবেন এবং আপনাদের একটা ছাত্র সংগঠন হতে পারে। হ্যাঁ, আমি নামটা আপনারা নিশ্চয়ই প্রকাশ করবেন না, কিন্তু আমি একটা জিনিস দর্শকদের কারণে জানতে চাচ্ছি, সেটা হলো নামটা কি চূড়ান্ত হয়েছে? আমরা সারা দেশে এই ক্যাম্পেইন যখন করতেছিলাম যে কিভাবে দলে আপনার পার্টিসিপেন্ট, আপনার চোখে আগামীর বাংলাদেশ, আমাদের এটা হলো ক্যাম্পেইন সারা দেশে। আমরা একটা গুগল ডক ছেড়েছি, কিছু কোয়েশ্চেন দিয়েছি যে আপনি কীরকম দল চান, নাম কি চান, কি মার্কা চান, এবং কোন 3টে সমস্যা সমাধান চান। আমরা প্রায় এই কয়েকদিনের ভিতরে 1.5 লক্ষর মতো শুধু রেসপন্স পেয়েছি অনলাইনে, এবং অফলাইনে ভিজিবলি আমরা সারা দেশে তো প্রচুর পরিমাণ ক্যাম্পেইনে অনেক আসতেছে আমাদের। তো আমরা অলরেডি এটাকে কম্পাইলেশন করতেছি, যেটা আমাদের টিম করে, এটাকে আমরা দেখতেছি কোন নামগুলো মানুষ চাচ্ছে। অনেক নাম আমাদের লিস্টেড অলরেডি হয়ে গেছে, কোনোটাতে 20,000, কোনোটা 30,000 ভোট পড়েছে একটা করে নামের ক্ষেত্রে, কমন হয়ে গেছে সামহাউ। তো এগুলো আমাদের টিমে, যেহেতু আমাদের প্রিপারেটরি টিমের ফ্রিকুয়েন্টলি মিটিং হচ্ছে, তো কয়েকটা প্রস্তাবিত নাম আছে, সুতরাং সেগুলা এর মধ্যেই একটা আশা করি হবে। আরেকটা প্রশ্ন, সেটা হলো মানুষ জানতে চায় যে আপনাদের দলে সবাই তরুণ, ওকে ঠিক রয়েছে, এখানে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তারা কি দলটিতে আসতে পারবেন না অন্য কোনো ফরম্যাটে আসবে? আমরা বলতেছি 50-র মধ্যে আমরা সবাইকে রাখতে চাই। 50 এইজ, বিলো 50, 50 অ্যারাউন্ড 50 হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তো কিছু লেস থাকে, প্রয়োজন হলে 52-55 করেও তো। এছাড়া আমরা সিনিয়রদেরকে আমরা কোনো না কোনো ফরম্যাটে রাখবই। এক্স্যাক্টলি, আমরা তো বাংলাদেশের মানুষ, আমাদের সবাইকে লাগবে, কারণ এর মানে তরুণ মানে এই নয় যে শুধুমাত্র এই সব তরুণ, এখানে সবার একটা পার্টিসিপেশন থাকবে, যে কোনো ফরম্যাটে, উপদেষ্টা ফরম্যাটে হোক, যে ফরম্যাটে হোক, আমরা তা আমাদেরকে রাখার চেষ্টা করব, যারা বাংলাদেশপন্থী রাজনীতিতে আগাতে চায়, একটা মধ্যম ধারার রাজনীতি, বাংলাদেশের হোপ ধারণ করে। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
হচ্ছে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন। আরও রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। প্রফেসর সিদ্দিক, আমরা অতীতে যে ছাত্র আন্দোলন দেখেছি এবং সেই আন্দোলনের পরে ছাত্ররা কোনো রাজনৈতিক দল করেছে, এই নজির আমাদের দেশে নেই, কোনো কোনো দেশে কিন্তু রয়েছে। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন আসামে এরকম একটি দল হয়েছিল এবং তারা প্রাদেশিক ক্ষমতা এসেছিল বিপ্লবের পরে। এবং এইবার তারা একটা রাজনৈতিক দল করছে এবং সবার একটা বড় ধরনের আগ্রহ রয়েছে এবং তাদের একটা সুবিধাও রয়েছে যে তাদের দলের বেশ কিছু নেতা ন্যাশনাল ফিগারও রয়েছে, মানে সব জায়গায় তাদেরকে চেনে জানে। আমার প্রশ্ন হলো আপনার কাছে, সেটি হলো যে এই তরুণদের রাজনৈতিক দলের গঠনটাকে আপনি কিভাবে দেখছেন? একই সঙ্গে যে এই তরুণদের রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দল হুমকি হিসাবে দেখার একটা ভাবনা রয়েছে সবার মধ্যে, না কারো কারো মধ্যে আমরা লক্ষ্য করেছি। যদি হুমকি না বলে একটু অস্বস্তি বলি তাহলে বোধহয় জুৎসই শব্দ হয়। আপনি বিষয়টি কিভাবে দেখবেন? প্রথমত হলো যে একটা গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলের উদ্ভব, রাজনৈতিক দল প্রতিষ্ঠা, এটা নতুন কিছু না। ইতিমধ্যেই দেখেন এই জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কিন্তু নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ইতিমধ্যেই কয়েকটা হয়েছে। এখন সমান্তরে আলোচনায় আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক দলের নতুন আত্মপ্রকাশকে আমি একজন গণতন্ত্র মানা মানুষ হিসাবে এটাকে স্বাগত জানাই। এবং ছাত্রদের যে মানে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে আমরা মনে করি যে একটি নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে এটি অপ্রত্যাশিত কোনো কিছু না। 52-21 বা সেই অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 62-র ছাত্র আন্দোলন, তারপরে আপনি স্বাধীন বাংলাদেশেও 90-এর পর 2007, বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেখানে ছাত্ররা নিজস্ব সংগঠনের ব্যানারে থেকেই কিন্তু তারা এই কাজগুলো করেছে এবং এই অভ্যুত্থানগুলো সফল হওয়ার পর রাজনৈতিক দলগুলোই সরকার পরিচালনা বা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, ছাত্ররা তাদের জায়গা থেকে করেছে। এইবার যেটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে এই ছাত্রদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলন করেছে এরকম একটা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা অরাজনৈতিক একটা ফ্রন্ট ছিল, তো ফলে তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি এটা দরকার এবং সেই পলিটিক্যাল আইডেন্টিটিটার অংশ হিসেবে একটা রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছে। তবে আমি যেটি বলবো যে বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, এই চরিত্র থেকে এই ছাত্ররাও কিন্তু বের হতে পারে নাই। এই যে পদ পদবী ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে বাংলাদেশের যে আপনার একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু এর মধ্যে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় কমিটি গঠনকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে যেটা দেখছি সেটাও কিন্তু আমাদের মধ্যে কিঞ্চিত হলেও হতাশা তৈরি করছে। আর ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের রাজনৈতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশের ঘোষণা বা তাদের যে কার্যক্রম সেটাও কিন্তু একটা বড়। এবং আপনি যেটি বলেন যে সেইখানে এই যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে সেইখানে সবাইকে অ্যাকোমোডেট করতে গিয়ে তারা তাদের যে প্রাথমিক চিন্তা থেকে কিন্তু তাদেরকে একটু হলেও অন্যদিকে যেতে হচ্ছে, সরতে হচ্ছে। এবং এইগুলো কিন্তু এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে মানুষের যত কথাই বলেন পদ পদবীর প্রতি মানুষের আপনার কিছু নাই, আপনি কিচ্ছু না, আপনার একটা পদ আছে, আপনার প্রতি সম্মান আছে, আপনার প্রতি ইয়ে আছে। এবং আমরা তো মানুষ, হিউম্যান বিং, এবং হিউম্যান বিং হিসাবে আমাদের কিছু বেসিক ইনস্টিংক্টও আমাদের মধ্যে কাজ করে। তো ওই ছাত্ররা তো যুবক, এদের মধ্যে এই ধরনের চিন্তা কাজ করতে পারে, সেই জন্য তারা অ্যাকোমোডেট করার জন্য একটা চেষ্টা করছে এবং বড় ধরনের যেন কোনো ধরনের মত পার্থক্য না হয় সেটার জন্য সর্বাত্মক এবং সুচিন্তিত। এবং একটু আমার ডান পাশে যারা বসে আছে এরা কিন্তু এক ধরনের তরুণ থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করছে। তারা বিষয়গুলো প্রস্তুতি নিচ্ছেন, কালকে আসবেন, পরশু আসবেন, সময় নিচ্ছেন, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। তো আমরা যেটা চাই এই যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে, এই ডাকসুন ভিপি নুরও কিন্তু রাজনৈতিক দল গঠন করেছিল, আক্তাররা কিন্তু তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে একসময় কাজ করেছেন, আলাদা প্ল্যাটফর্ম করেছেন। বাংলাদেশের আমরা যারা অনেক সময় আতঙ্কিত হই যে বাংলাদেশের নতুন বন্দোবস্ত কোনোটাই যেন
মানে শেষ পর্যন্ত পথে থাকতে পারে না। আমরা এই ধরনের যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেটার ক্ষেত্রে আমরা এই ধরনের দেখতে চাই না। ফলে আমরা চাই যে তাদের সুনির্দিষ্টভাবে সময় নিয়ে হলেও মানে যায়, এবং দেশের মানুষের কাছে যেন এই মেসেজটা যায় যে এরাও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জন্য ওরা রাইট। ইয়া করছেন, এবং অন্যের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্য দিয়েও কিন্তু মানে একটা সহনশীল ইয়া থাকতে হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের কিছুদিন একটা বক্তব্য যে মুজিববাদ, জিয়াবাদ এগুলো বাংলাদেশের কবর রচনা হয়ে গেছে, এই ধরনের বক্তব্য কিন্তু বাংলাদেশে বিভ্রান্ত যাদের তৈরি কথা করে। বলা হয় তারা কিন্তু অনেক ফেলনা কিছু না রাজনীতিতে। তো আমরা এই তরুণ যারা আমাদের সামনে স্বপ্ন দেখিয়েছেন, আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্তি দিয়েছেন, তাদের রাজনৈতিক বন্দোবস্তর মধ্যে আমি যেটা একজন শিক্ষক হিসাবে বলেন, ওদের চেয়ে একটু প্রবীণ হিসাবে যেটা আমরা প্রত্যাশা করব যে এদেরকে আমরা সবাই চিনি, এই দেশবাসী চিনে, এদের যে বন্দোবস্ত আমাদের সামনে নিয়ে আসছে সেই বন্দোবস্তের সাথে তাদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া থেকে শুরু করে পরবর্তী কর্মকাণ্ডের সাথে আমরা একটা সাযুজ্যতা দেখতে চাই। ডক্টর আতিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আসলে কিন্তু মানুষের খুবই, আমরা বলি না সিসি ক্যামেরা, এরকম অবস্থায় রয়েছে। জি জি তাদের প্রতিটি কর্মকাণ্ড মানুষ লক্ষ্য রাখছে, এবং প্রফেসর সিদ্দিক কিন্তু কিছু কথা বলেছেন যে আমরা এদের দ্বারা হতাশ হতে চাই না, বা প্রচলিত যে ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো করেন সেটা আমরা দেখতে চাই না। মানে প্রত্যাশার মাত্রাটা কিন্তু রয়েছে। এমনকি আমরা এটাও জানি যে অন্যান্য রাজনৈতিক দলের যারা গঠনমূলক চিন্তা করে তারাও কিন্তু চায় যে এই ছাত্ররা একটা নতুন শক্তি হোক, একটা ব্যালেন্স হোক রাজনীতিতে, একই সঙ্গে একটা পজিটিভ রাজনীতি সামনে আসুক, মানুষ যাতে উদাহরণ হিসেবে নিতে পারে। কিন্তু ইতিমধ্যে কিছু সংকট তো তৈরি হয়েছে, এবং প্রফেসর সিদ্দিক কিছু জিনিস উল্লেখ করেছেন, সেই বিষয়গুলো কিন্তু সামনে এসছে। বিশেষ করে দায়িত্বশীল বক্তব্যের ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছেন। কড়া সমালোচনা হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সে বক্তব্য যাতে বিতর্ক তৈরি না করে। আপনারা কি আশাবাদী যে এই সংকট থেকে তারা পড়বে না, বা এই সংকটের মধ্যে তারা ঘুরপাক খাবে না? বিগিনিং স্টেজে যে কেউ যায় তখন ও কি বলে ইরোর অ্যান্ড ট্রেইলের মাধ্যমে যাইতে হয়। অনেক সময় আমাদের ভুল হয়, আমাদের অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। যেমন জিয়াবাদ শব্দটা কোনোভাবে ওই সেন্সে অ্যাকসেপ্টেবল না, এটা যদি বলে পরিবারতান্ত্রিকতা ইটস অ্যাকসেপ্টেবল। শব্দটা আমার কাছে কোনোভাবে এইরকম শব্দ হতেই পারে যেটা আমার মনে হয় স্লিপ অফ টাং। পরে আমি ডিসকাশনে হয়েছে যে আসলে আমরা এই সেন্সে না, কারণ বাংলাদেশে জিয়াবাদ বলে আসলে আলটিমেটলি কিছু নাই। জিয়াউর রহমান বলতে হবে যে বাংলাদেশপন্থী রাজনীতি, রাইট, এইটাই বুঝাই আমরা আর কি। তো সেই জায়গা থেকে এবং আশাবাদীর দিকটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যে তরুণ সমাজ একসময় রাজনীতিতে ছিল না, তারা রাজনীতিতে এসেছে, শুধু প্রচলিত রাজনৈতিক ভ্যানগার্ড হিসেবে না। যেমন আমি দেখেছি যে বাংলাদেশের তরুণদের পলিটিক্সের যেটা সমস্যা সেটা হচ্ছে তারা বেসিক্যালি তাদের হচ্ছে, আমরা বলতাম ক্লাস 8 এইম ইন লাইফ, আমার ডক্টর হওয়ার কথা, আমি আর্টসে পড়ি কিন্তু ডক্টর হওয়ার কি এসে লিখে এসেছি। তো ক্লাস 8 এসের মতো অবস্থা হয়েছে। কারণটা হচ্ছে আমাদের এইরকম তরুণদের রাজনৈতিক মডেল নাই, এটা অন্য অন্য দেশে তরুণদের মধ্যে একটা মডেল তৈরি হয়েছে। 2 নম্বর হচ্ছে এদের কোনো একটা পলিটিক্যাল ওয়ার্ল্ড ভিউ নাই, যে পলিটিক্স করতে গেলে যে এডুকেশন লাগে, কীভাবে পলিটিক্স করতে হয়, এটা আসলে ওরিয়েন্টেশন নাই। কারণ আমরা শুধুমাত্র মিছিল ওরিয়েন্টেড, সারা আছেন, আমরা হলে থাকলেই বাধ্যতামূলক মিছিল, এই মিছিলে যেতে যেতে ভাই ব্রাদার হইতে হইতে রাজনীতিবিদ হয়ে গেলাম। এটা পলিটিক্স না, পলিটিক্যাল কনসাসনেস তৈরিতে বেশ একটা ট্রেনিং লাগে। আমাদের ফিউচারিস্টিক যে পলিসি, আমি আমার কুড়িগ্রামের ছেলে পেলে বৈষম্য এবং নাগরিককে বসে জিজ্ঞেস করি, তুমি যে পলিটিক্স করতেছো, হোয়াই ইউ আর ডুইং পলিটিক্স, কেন? এই আনসার ম্যাক্সিমামই দিতে পারে না, কারণ অনেক সময় সিচুয়েশনাল লিডার হয়ে যায় অনেকেই। হ্যাঁ, তো এটা দিয়ে হয় না। এই আনসার কিন্তু আর রয়েছে, প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে। এটার কারণে পলিটিক্স করে এই কারণে নেতা হব, হ্যাঁ লিডার হব, পয়সা কামাবো। এটা তাহলে তার মানে হচ্ছে রাষ্ট্র গঠনের অ্যাসপিরেশন থেকে লিডার হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা আমি এই সময়ের তরুণদেরকে আমি দেখতেছি। তাহলে মেরামতের রাজনীতিতে আসা মানে কি? সে রাষ্ট্র নিয়েই চিন্তা করে বলে সে রিফর্মের রাজনীতিতে এসেছে। তো এই জন্য আমার কাছে আমি খুবই হোপফুল। এবং নট অনলি দ্যাট, এখানে ডক্টর ডিগ্রি মানে ব্যারিস্টার, আমরা তাসনিম জানার মতো দেখেন যে ডক্টর ছেড়ে দিয়ে চলে আসছে, সে কেমব্রিজ অক্সফোর্ডের মতো জায়গায় সে কাজ করতেছিল, তার হাজব্যান্ড খালিদ সাইফুল্লাহ, অনেক অসংখ্য আমি তরুণকে দেখতে পাচ্ছি যারা নিজেরাই চলে আসতেছে বাহিরের দেশে। আমরা আগে তরুণরা দেশে প্রথম বলে নিউজ করতো যে কী পরিমাণ বাহিরে যাচ্ছে, ব্রেন ড্রেন, এখন হচ্ছে না ব্রেন রিটার্নিং হইতেছে। তো এই ব্রেন রিটার্নিংয়ের হোপটা যদি এই পলিটিক্সটা তৈরি করতে পারে, একটা মধ্যমপন্থী রাজনীতি, সবার সাথে সহ অবস্থান, ইনক্লুসিভ যেটা বলতেছি আমরা, বাংলাদেশপন্থী রাজনীতি, এটা যদি তৈরি করা যায়, পাশাপাশি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এই অর্গানাইজেশনের জরুরি। এবং আমি আজকে বলে গেলাম, যদি কখনো দেখি এই পলিটিক্সের মধ্যে গতানুগতিক ওল্ড পলিটিক্সের
প্র্যাকটিসের মতো নোংরা প্র্যাকটিস হয়, আই উইল ডেফিনেটলি রিজাইন। কারণ বাংলাদেশের যে হোপ তৈরি হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা, সেই জন্য আমিও কিন্তু এখানে এসেছি। এবং সেই রাজনীতির স্যার যেটা বললো যে প্রত্যাশা করে স্যার, ওইটা থেকে যদি আমিও কি মিসলিড হয়ে যাবো, আমার লিডাররা হয়, তো আই উইল ডেফিনেটলি, ওই নামাজে যদি ইমাম সাহেব ভুল করলে কি লোকমা দেয় না, সো আই উইল গিভ দেম 3 times লোকমা। আফটার দ্যাট আমি কিন্তু নিজেই রিজাইন করবো, কারণ আমি এই রাজনীতির জন্য এখানে আসি নাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা জুলাই স্পিরিটের ধারণের একটা রাজনীতি হবে, যে রাজনীতি সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। সো এই টাইপের একটা আমরা প্রত্যাশা করি। আমি খুবই হোপফুল, আশা করি বাংলাদেশে একটা নতুন, এই তরুণরাই বাংলাদেশকে একটা চমৎকার মডেল রাষ্ট্রের দিকে নিয়ে যাবে, সেই স্বপ্ন আমরা দেখি। প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং ডক্টর আতিক মুজাহিদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।